তো ভাই একটা ঘটনা রয়েছে আপনাদের জন্য, সেটা হলো পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী উত্তেজনা আরও বাড়বে। পাকিস্তানের হেফাজতে ভারতের সীমান্তরক্ষী, ওই যে বিএসএফ বলেন না, বিএসএফ এটা হলো আধা সামরিক বাহিনী ভারতে। তো তাদের এক সীমান্তরক্ষী বাহিনীর নাম হলো, নামটা কি, পূর্ণম কুমার শাহ, পূর্ণম কুমার। তো পূর্ণম কুমার ভাইয়া এখন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছেন। কী কারণে বন্দী হয়েছেন আপনারা জানেন যে পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। আমি চিন্তা করে পাই না 1947 আগে, দেশ বিভক্তির আগে, তাই না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কি সুন্দর একটা দেশ ছিল, তাই না, কি সুন্দর একটা বিশাল একটা রাষ্ট্র ছিল। ম্যাপের ভিতরে তাকিয়ে দেখলে দেখবেন আপনারা এই পুরো জায়গাটা, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া যখন একসাথে ছিল, বিশাল একটা জায়গা ছিল। তো যার ফলে এই তিনটা দেশের সংস্কৃতিও প্রায় এক, জায়গার নামকরণও প্রায় এক। যেমন দেখেন এই যে পাকিস্তানেও পাঞ্জাব আছে, আপনার ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে, বুঝছেন, পাকিস্তানেও পাঞ্জাব আছে, ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে। এরকম সীমান্ত ঘোষিত যে এলাকাগুলো আছে না, মানে সীমান্ত ঘেরা পাকিস্তান এবং ভারতের সাথে, ইভেন বাংলাদেশের সাথে, বুঝছেন। তো এই নামগুলোর সাথেও মিল ছিল আছে, এর কারণ হলো দেশগুলো তো ভাই একই ছিল। তো এখন পাঞ্জাবে যে সীমানা রয়েছে, ভারতীয় সীমানা, তো সেখানে আমাদের পূর্ণম ভাইয়া, ওখানে কৃষকের ক্ষেত খামার ছিল। তো সেই কৃষকের ক্ষেত খামার নিয়ে বলে কি ঝামেলা টামেলা ছিল না কি ছিল, তো সেখানে তদারকি করার জন্য আমাদের পূর্ণম ভাইয়া সেখানে গেছে, বিএসএফ এর লোক। তো যাওয়ার পর ক্ষেত দিয়ে ঘুরে ঘিরে কী দেখছে আমি তা তো জানি না, পুরো বিস্তারিত এখানে লেখেনি, তবে সেই ক্ষেত দেখে মানে কোনোভাবে সে একটা জিনিস আমি আপনাদেরকে দেখে, এইটা দেখেন, ছবিটা দেখেন, ছবিটা আপনি একটু তাকে দেখেন। এই ছবিটা দেখে আসলে আমি কয়েক মিনিট ভাবলাম, বুঝছেন, কয়েক মিনিট ভাবলাম যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কত বড় তিক্ত সম্পর্ক, কত জানের দুশ্মন, কত বড় জানের দুশ্মন হইলে, বুঝছেন, এই ধরনের করতে পারে। এই একটু দেয় না, আমি একটু দেখে ক্যামেরা একটু নিচে নামিয়ে দিয়ে দাঁড়ান। তো এই যে দেখেন কত বড় জানের দুশ্মন হলে এক দেশের সাথে আরেক দেশ এই ধরনের কাঁটা তারের বেড়া দিতে পারে, চিন্তা করতে পারেন। এই যে কাঁটা তারের বেড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু কাঁটা তারের বেড়াই না ভাই, বেড়াটা আবার মাঝখানে আবার 5-10 ফিট জায়গা আছে, তারপর বেড়াটার ভিতরে কারেন্ট লাগানো, তারপর আর কি কি যন্ত্রপাতি লাগাইছে কে জানে। মানে এইটা দিয়ে একটা ইন্দুর আসার কথা না, বুঝছেন, এই বেড়া দিয়ে একটা ইন্দুর আসার কথা না। এইগুলো ভারত পাকিস্তানের বেড়া। আমি যে কিছুদিন আগে এসে গেলাম, ইটালি গেলাম না, ইটালি থেকে যখন আমি সুইজারল্যান্ড ইটালি এবং সুইজারল্যান্ড দুটো ভিন্ন ভিন্ন রাষ্ট্র। ইটালি না হয় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্র, কিন্তু সুইজারল্যান্ড তো আর ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্র না। কিন্তু আমি যখন সুইজারল্যান্ড থেকে ইটালির মিলান থেকে যখন সুইজারল্যান্ডে গেলাম, বিশ্বাস করেন আমার কাছে মনে হলো না আমি এক দেশ থেকে আরেক দেশে ঢুকলাম, মনে হইলো না। কেউ আমার কাছে পাসপোর্ট ভিসা দেখতে চায়নি, কোনো কাঁটা তারের বেড়া নেই, কোনো চিহ্নও নাই, কোনো রাস্তার উপর চিহ্ন নাই যে এই পার্ট ইটালির আর এই পার্ট হলো সুইজারল্যান্ডের। অথচ সুইজারল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ না। তারপর আবার সুইজারল্যান্ড থেকে আমি গেলাম, প্যারিস গেলাম, ট্রেনে উঠলাম, ট্রেনে চলেছিলাম, বুঝেই যায় না, মনে যেন ঢাকা থেকে চট্টগ্রাম গেলাম, অথচ আপনি সুইজারল্যান্ড থেকে প্যারিস চলে গেছেন 4 ঘন্টা। এইলো ভাই কাহিনী। তো ওইসব দেশও দেখেইলাম, আর এইসব দেশের অবস্থা কি এক অবস্থা, কাঁটাতারের অবস্থা দেখছেন। তো যাই হোক, আমাদের ওই পূর্ণম ভাইয়া এখন হেফাজতে রয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে, তার ভাগ্যে কি ঘটবে আল্লাহ মাহবুব জানে। তো এখন তো বুঝতেই পারছেন ভারতের যে পররাষ্ট্র দপ্তর রয়েছে, যারা কাজ করে, ইভেন সেনাবাহিনীর লোকজন তো এখন উঠে ফিরে লাগছে, যে করে হোক তাকে তো সেখান থেকে বাঁচিয়ে আনতে হবে। তো এই ধরনের আরেকটা ঘটনা ঘটছিল 2019 সালে। ভারতীয় এক পাইলট ওই যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের ভিতরে গিয়ে পড়ে গেছিল। তো তারপর পাকিস্তানের সেনাবাহিনীরা তো তার ধরে না কি ঘটনাটা ঘটছে এটা বিস্তারিত জেনে নিন। তো এখন সেই পাইলটকে ছাড়ায় আনতে গিয়ে 2 দেশের মধ্যে অনেক 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 মানে চুক্তিপত্র হয়েছিল, বুঝছেন, যুদ্ধ চুক্তিপত্র হয়েছিল। খারাপ কিছু না, ভালো মানি চুক্তিপত্রগুলো এরকম যে তুমি আমার ডিস্টার্ব করবে না, আমি তোমার ডিস্টার্ব করবো না, তুমি আমার এই পায়ে বেড়াইবে না, আমি তোমার ওই পারে যাবো না, হ্যাঁ আমি তোমার কাশ্মীরে হামলা চালাম না, হ্যাঁ আমিও ভাই তোমাকে সার্জিক্যাল স্ট্রাইক করবো না, বুঝছেন। তো এইসব নানান জিনিস। তো মাঝে মধ্যে এইসব ঝামেলা যখন হয় না, ওই যে সীমান্তরক্ষী বাহিনী একজন একজনটা যখন ধরে লয়ে যায়, মানে এক সীমানার ভুল করে জানার ইচ্ছাকৃতভাবে না, যখন ধরে যায়, মাঝে মাঝে এটা ক্ষতির কারণ হতে পারে। যদি মেরে টেরে ফেলান তাহলে তো এটা বিরাট ডেঞ্জারাস ব্যাপার। আর যদি না মেরে টেরে ফেলে দুই দেশের লোক যদি বসে মিটিং করে এটাকে একটু সমাধান করেন, তাহলে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়, যেটা হয়েছিল 2019 সালে। তা এখন ভারত এমন এক বাটে গিয়ে পড়ছে, এই যে এই সীমান্তে অনুপ্রবেশিত বলেন, এই যে সীমান্তে যে ইন্ট্রুড করেন, অনুপ্রবেশ করেন, বাংলাদেশের একজন কিশোর হোক,
ছোট পোলাপান খেলতে খেলতে অনেক সময় ভারত সীমান্তে চলে যায়। ওই যে ফালানির ঘটনা তো আপনারা জানেনই, ওই যে মাইরা তারপরে কাটা তারে ঝুলে রাখছিল, তো এটা দেখা ফালানির উদাহরণ। তারপরে এরকম শত শত নাম, মানে হাজার ছাড়া গেছে যে বাংলাদেশের ভারতের সাথে যে সীমান্ত রয়েছে, তো সেখানে বিএসএফ এর ভাইয়ের আমাদের সাথে কি আচরণ করে, ধরে নিয়ে যায় না, সাথে সাথে মেরেই ফেলায়। 2-4 জন ধরে নিয়ে গেল, বেশিরভাগ মেরেই ফেলে, বুঝছেন। তো এরকম হলো বিএসএফ এর ভাইয়েরা আমাদের বাংলাদেশি মানুষের সাথে এরকম আচরণ করে। এখন বাংলাদেশ একটা দুর্বল দেশ, বাংলাদেশে তো পারমাণবিক বোমা টোমা নাই যে ভারতের সাথে সামনাসামনি খাড়ায় কথা বলবে, নাই তো, সত্যি কথা বলতে তো নাইও। তো যার ফলে বাংলাদেশ হয়তো কিছু বলে না, কিন্তু এমন এক রাষ্ট্রের সাথে গিয়ে ভেজাল লাগাইছে পাকিস্তান। শুনলাম তাদের বলে 137টা পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের 137টা পারমাণবিক বোমা আছে। পাকিস্তান সরকারকে আমি বলবো, ভাই 137টা পারমাণবিক বোমা বানার দরকার কি? পারমাণবিক বোমা তো 2-4টি যথেষ্ট, 137টা দরকার নাই, 2-4টি যথেষ্ট। এর কারণ হলো এই পারমাণবিক বোমাটা ব্যবহার করা হলো যুদ্ধের চরম পর্যায়ে, যখন সেই যে দেশ মনে করবে যে কোনোভাবেই ওই দেশের সাথে স্থল যুদ্ধে বা বিমান যুদ্ধে কোনোভাবেই টিকে থাকতে পারতেছে না, বুঝছেন, আর পারতেছি না, বুঝছেন, সাবমেরিনটা দিয়ে কোনোভাবেই পারতেছে না এই দেশের সাথে, বুঝছেন, এয়ারক্রাফট পাঠায়। তো ওই সব একেবারে চরম সীমানা যখন লঙ্ঘন করে, তখনই পারমাণবিক এই হাতিয়ার নিউক্লিয়ার উইপনটা ব্যবহার হয়ে থাকে। এবং এই 2-1টা ব্যবহারই যথেষ্ট। আমরা দেখছি যে পারমাণবিক বোমার ব্যবহার পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র হিরোশিমা নাগাসাকিতে হয়েছিল, জাপানে আমেরিকা এই আকামটা করছিল, এবং ওই 2টা পারমাণবিক বোমার কারণেই সারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা আছে, যে বিশ্বযুদ্ধ খতম হয়েছে, বিশ্বযুদ্ধই শেষ হয়ে গেছে, বুঝছেন। তো কাজে 135 বা 37টা যে পারমাণবিক বোমা পাকিস্তানের কাছে আছে, পাকিস্তানি ভাইদের বলবো, ভাই এতগুলো দরকার নেই, বুঝছেন। হ্যাঁ, ভারত যতই শক্তিশালী হোক, থাকুক গা ভারতের কাছে 10,000 পারমাণবিক বোমা, ওতে কোনো কিছু যায় আসে না ভাই। বোমার মতো বোমা 2-1টা গুলি হয়ে যায়, বুঝছেন, বোমার মতো বোমা 2-4টা গুলি হয়ে যায়। এই 2-4টা পারমাণবিক বোমা যদি থাকে, তাহলে তো ম্যাপে ভারতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবার একইভাবে ভারতও যদি 2-4টা মারে, তারপর তো পাকিস্তানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো বাকি যে বোমাগুলো, পারমাণবিক বোমাগুলো আপনারা বাড়ায় রাখছেন, 100-150 বোমা বাড়ায় রাখছেন, কথায় কথায় আপনারা একে অপরকে হুমকি দিচ্ছেন, রে ভাই, এগুলিতে কি হবো ভাই? আবার আমগোর জন্য তো বাড়াইতেছেন না, বাংলাদেশের জন্য তো কি করতেছেন না, বাড়াইতেছেন এক্সট্রা কয়েকটা, ভাই। আমরা এমনি শেষ, বুঝছেন, আমগো আর আমরা এমনি ভাতে পানিতে শেষ, বুঝছেন। আমগো আর পারমাণবিক বোমাটা ওই ইটি দিয়ে না, বুঝছেন, ভয়টা দেখেন না ভাই, এমনি আমাদের অবস্থা খুব খারাপ। তো যাই হোক ভাই, এই ছিল ব্যাপারটা। তো এটা আসলে ভারতীয়দের জন্য একটা লেসনও বটে, ভারতীয় সরকারের জন্য। তো এখন যেমন এই বিএসএফ এর এই ভাইকে ছুটানোর জন্য ভারতের একেবারে ক্ষমতাধর, একেবারে রাষ্ট্রের উঁচু মহল থেকে নিয়ে শুরু করে সব জায়গায় যেখানে এটা নিয়ে অ্যাকশন রিয়াকশন হওয়ার কথা, তো সেখানে অ্যাকশন রিয়াকশন হচ্ছে, এবং এখানে তাকে ছাড়িয়ে আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হবে পাকিস্তানের হাত থেকে তাকে ছাড়িয়ে আনার জন্য। এবার ভারতীয় ভাইয়েরা আপনারা চিন্তা করেন, আপনাদের একজন সেনাবাহিনীর লোক, বিএসএফ এর লোক পাকিস্তানের কাছে আটক হয়েছে, আপনাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, মারিও নি, সে সীমান্ত পার হয়ে ওদিকে গেছে, কোনো কারণে ভুলভাবে তাকে ধরে নিয়ে গেছে, মারিও নি, কিছু করেনি, বুঝছেন, সে আটক আছে, সে ডিটেইনড আছে, আর আপনারা এত কিছু করতেছেন। আর আমাদের বাংলাদেশি ভাইদের সাথে আপনারা এই বিএসএফ এর ভাইয়েরা কি আচরণটা নিয়ে করেন, আমাদের সেনাবাহিনীর সাথে কি আচরণ করে, আর আমাদের সাধারণ মানুষের সাথে যে কুত্তা বিলের মতো আচরণ করেন, বুঝছেন, এগুলো তো আল্লাহ দেখে, বুঝছেন, আল্লাহ দেখে। এখন আপনাদের 1-2 বাটে পড়ছে, দেখেন এবার আপনাদের কেমন লাগে, বুঝছেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।